এই ভিডিও আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়ালের লাস্ট ভিডিও, অর্থাৎ লাস্ট অংশে আমরা রেখেছি 9 থেকে 12তম ঘন্টা টিউটোরিয়াল ঘন্টা। এর মধ্যে যে ম্যাথগুলো আছে আমরা চেষ্টা করব এই ম্যাথগুলোর মধ্যে কোন অংশগুলো ইম্পর্টেন্ট এবং কোন অংশগুলো ইম্পর্টেন্ট না সেই জিনিসগুলো আইডেন্টিফাই করা। এবং শুরু করার আগেই একটা সুখবর দিতে চাই, ইনশাল্লাহ পরবর্তী ব্যাচে যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন বা ইনস্ট্যান্ট ব্যাচে যারা দেখতেছেন, আপনারা আপনাদের ছোটো ভাইদের একটু রেফার করবেন বা একটু বলবেন। ইনশাল্লাহ পরবর্তী বছর প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট ইনশাল্লাহ আপনাদের ভিডিও থাকবে এবং সম্পূর্ণ ফ্রিতে। এবং স্বাভাবিকভাবে আরেকটা কথা এখানে বলি, আপনাদের অনেকেরই চান্স হবে না, এটা আমি জানি। কেন হবে না তার কারণ আপনারা নিজেরাই জানেন। তবে এতটুকু বলবো যে অন্যদের কথায় কান না দিয়ে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। সেকেন্ড টাইম সুযোগ থাকবে ইনশাল্লাহ, সেকেন্ড টাইম বন্ধ হচ্ছে না। সুতরাং সেকেন্ড টাইমে নিজেকে সংশোধন করবেন এবং আরও নিজেকে কঠিনভাবে প্রস্তুত করবেন বলে আমি মনে করি। তো আজকে আমাদের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে টিউটোরিয়াল 9 থেকে 12, আমরা 9 থেকে 12 পর্যন্ত একটু দাগানোর চেষ্টা করব। 9 নম্বর টিউটোরিয়ালের মধ্যে যে টপিকসগুলো আমাদের আছে তা হচ্ছে কর কমিশন, যৌথ মূলধন কমিটির মূলধন, অবশ্য প্রতিষ্ঠানের চাঁদা, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এছাড়া আমাদের রয়েছে উৎপাদন ব্যয় হিসাব। এভাবে বাকি টিউটোরিয়ালগুলো আছে। আমি মূলত এই জায়গায় চেষ্টা করব কোনগুলো আমরা পড়বো, কোনগুলো আমরা পড়বো না। তো আপনাদের আমি প্রথমেই এই ম্যাথ ভিডিওগুলো শুরু করার আগে বলেছিলাম যে ম্যাথ যা আসবে এইগুলো টপিক্স থেকে আসবে। সুতরাং এর বাইরে যে টপিক্সগুলো দেওয়া আছে সেগুলো আহামরি তেমন আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তো আমরা কথা না বাড়ি একদম বইয়ে চলে যাই ম্যাথ অংশে। এবং মজার বিষয় হলো এই কোশ্চেনগুলো হুবহুব রিপিট হবে বিগত সালের কোশ্চেনগুলো। সুতরাং একটা নিয়ম যদি আপনি জানেন, একটা নিয়ম যদি বোঝেন, তাহলে বাকি সব কিছু পারবেন। এখানে ক্যালকুলেটর ব্যবহার করা লাগে এমন উদ্ভট কিছু নিয়ম ম্যাক্সিমাম গাইড বইগুলোতে আছে। শুধুমাত্র একটা বইয়ে ঐকিক নিয়ম এবং খুব ভালো একটা নিয়মে দেওয়া আছে। এবং ওই বইটাকে যেহেতু ওই বইটা থেকে আমার পড়ায়, এছাড়া আমার একজন প্রাচীনতম একজন টিচার ছিল, তার কাছ থেকে এই একই নিয়ম শেখা। সুতরাং এই নিয়মটাই আমি আমার বইয়ে লিখেছি বা বই ব্যবহার করেছি এবং অ্যাকাউন্টিং ওয়াল বইটাতে ওই নিয়মটাই থাকবে ইনশাল্লাহ। তো এই নিয়মে একটা অঙ্ক করাই দেব, আপনারা বাকি সব অঙ্ক করতে পারবেন। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যত অঙ্ক আছে একটা নিয়মে সব অঙ্ক করা সম্ভব। তো ইনশাল্লাহ এটা আমি পরবর্তীতে ভিডিও আসবে। শুধু এতটুকুই বলি, কর কমিশনটা একটু দেখে যাবেন, কর কমিশন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবং মজার বিষয় হচ্ছে এই যে দেখেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা রিপিট করেছিল। তাহলে এভাবেই পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলো হুবহু কোশ্চেনটা উঠাই দিবে এবং হুবহুই আসলে কোশ্চেনগুলো করবে। কর কমিশনে এর বাইরে আসলে কোশ্চেন করার কোনো ওয়ে নেই। এছাড়া কমিশনও আছে, কমিশনের সেম অবস্থা, জাস্ট বিগত সালে কোশ্চেনগুলো করবেন। আর খুব সম্ভবত এখানে একটা কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা এসেছিল। এই কোশ্চেনটা খুব সম্ভবত হয় গুচ্ছতে নাহলে 7 কলেজে রিপিট হয়েছে। তাহলে এই কোশ্চেনটা হয় 7 কলেজে নাহলে গুচ্ছতে রিপিট হবে। তা আমি আবার বলতেছি এই কোশ্চেনটা খুবই 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 গুরুত্ব সহকারে দেখে যাবেন। এবং আমি মনে করি এই বিগত সালের কোশ্চেনগুলো কয়টা দেওয়া আছে, এখানে একই নাম্বার পড়ে গেছে, সম্ভবত 5টার মতো কোশ্চেন দেওয়া আছে। জাস্ট এই 5টা পড়লে ইনশাল্লাহ হবে। আর অতিরিক্ত এক্সারসাইজের জন্য এই কয়েকটা 8টা কোশ্চেন আপনারা সলভ করে যেতে পারেন। তাহলে আমাদের এই 9 নম্বর টিউটোরিয়ালে কর এবং কমিশন খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। সুতরাং আপনারা দেখে যাবেন ভালোভাবে সবগুলো অঙ্কই। এখানে একটা থেকে আরেকটা বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। একটা নিয়ম যদি করেন বাকিগুলো সবই পারবেন, টেনশন নেওয়ার দরকার নেই। ইউনিট 2 যৌথ মূলধনী কোম্পানি, এবছর কোশ্চেন আসার চান্স রয়েছে। আমি সেম কথা বলবো, বিগত সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি এই জায়গায় নিয়ে এসেছি। এই জায়গায় আপনাদের একটু শিখাই দেই, এই জায়গায় সবচেয়ে বড় পার্থক্য বা বড় ঝামেলা হয় যে লভ্যাংশ কার ওপর ধরবো। মূলত লভ্যাংশ ধরা হয় পরিশোধিত মূলধনের ওপর, কিন্তু লভ্যাংশটা কেটে রাখা হয় হলো নিট মুনাফা থেকে। আমি আবারও বলি, লভ্যাংশ ধার্য করা হয় পরিশোধিত মূলধনের ওপর, নিট লাভের ওপর না। আপনাদের কোনো একটা প্রশ্নে সাপোজ ধরেন নিট লাভ দেওয়া আছে 10,000 টাকা, এইদিকে আমাদের এই পরিশোধিত মূলধন সাপোজ ধরো 50,000 টাকা দেওয়া আছে। তাহলে যদি বলে যে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, তাহলে আপনি 1,000-এর উপর এই যে 10,000-এর উপর ধরে 1,000 করবেন না, আপনি উল্টা 50,000 মূলধন আছে, সেই 50,000 মূলধনের উপর 10% ধরবেন 5,000 টাকা। এটাই হলো নিয়ম। তাহলে মূলত লভ্যাংশ ধরা হয় পরিশোধিত মূলধনের উপর। আর বাকি যে জিনিসগুলো আছে যেমন বিলিখিত মূলধন, ইস্যুকৃত মূলধন, শেয়ার অধিহার, শেয়ার অবহার, এই জিনিসগুলো থেকে আপনারা একাডেমিতে পড়ে আসেন, ওই একাডেমিক কোশ্চেনগুলো এই জায়গায়। তাহলে মূলত যৌথ মূলধনী কোম্পানি থেকে যদি কোশ্চেন আসে, আপনার কোশ্চেন আসবে পরিশোধিত মূলধন বের করো, অথবা আসবে শেয়ার প্রিমিয়ামের পরিমাণ বের করো, শেয়ার অধিহারের পরিমাণ বের করো, শেয়ার বাট্টার পরিমাণ বের করো, লভ্যাংশ নির্ণয় করো, অথবা বেসিক নিয়মের কিছু কোশ্চেন আসবে। এর বাইরে কোশ্চেন আসার চান্স একদমই টোটালি নেই। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি
যে এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো যদি করে যান ইনশাল্লাহ এর বাইরে ম্যাথ আসবে না, ওগুলোকে মডিফাই করে রাখবে। আর একটা ঝামেলাকর টপিকস দেওয়া আছে বায়োজপ্তকরণ শেয়ার। বায়োজপ্তকরণের ক্ষেত্রে আমাদের জের কত হবে, কত হিসাব মূলধনকে ডেবিট করতে হবে, ক্রেডিট করতে হবে। ইনশাল্লাহ আমি সবাই সুযোগ আগে পেয়েছিলাম না, এখন ধীরে ধীরে নিজেকে ফ্রি করতেছি, বিভিন্ন কাজ বিভিন্ন দায়িত্ব ছেড়ে দিতেছি। সুতরাং খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব এই বায়োজপ্তকরণ শেয়ার নিয়ে আপনাদের একটা সবার আগে ভিডিও তৈরি করে দেওয়া। ওকে, আর বাকি যে টপিকসগুলো আছে আপনারা পড়লে না পড়লে নাই। অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদা আহামরি সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসতো না, আসলে একটাই আসতো এবং তা আসতো চাঁদা, এবং চাঁদার অঙ্ক আসতো আসলে দুইটা। চাঁদা বাবদ কোশ্চেন আসার জায়গা আছে হলো দুইটা, চাঁদা বাবদ আয় এবং চাঁদা বাবদ প্রাপ্তি। তো জাস্ট একটা নিয়ম আছে, একটা নিয়মে যদি ভালোভাবে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, আর কিচ্ছু লাগবে না। তো মূলত অব্যবসায় প্রতিষ্ঠান আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন অব্যবসায় প্রতিষ্ঠান থেকে আসতো, মোটামুটিভাবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন আসতো না। তো সুতরাং স্বাভাবিকভাবে আমরা শর্ট সিলেবাসের বাইরে যেহেতু এই অধ্যায়টা আছে, সুতরাং এই অধ্যায়টাকে আমরা স্কিপ করতে পারি। তবে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা যেহেতু ফুল সিলেবাসের উপর কোশ্চেন করবে, শুধুমাত্র অবশ্য প্রতিষ্ঠান থেকে একটা ম্যাথ আমরা আশা করতে পারি। আর এই ম্যাথটা আসতে পারে চাঁদা বাবদ আয়, অঙ্ক দেওয়া আছে মাত্র 5টা, চাঁদা বাবদ প্রাপ্তি, অঙ্ক দেওয়া আছে মাত্র 2টা। এই জাস্ট 7টা অঙ্ক করে যাবেন ইনশাল্লাহ, ওই 7টা অঙ্ক হুবহু কপি হবে, অথবা ওই একই সেন্স ব্যবহার করে কোশ্চেন করা হবে। আর বাকি এখানে 3টা প্র্যাকটিস দেওয়া আছে, মন চাইলে দেখলেন, না চাইলে দেখলেন না। ওকে, টিউটোরিয়াল নাম্বার 10 নম্বর আর্থিক বিবরণী বিশ্লেষণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, খুবই ইম্পর্টেন্ট জায়গায় কোশ্চেন পাবা ইনশাল্লাহ কনফার্ম, গুচ্ছতে 7 কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া পরবর্তী ইয়ারগুলোতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসবে, আবার কোশ্চেন আসবে। তাহলে মূলত তারল্য অনুপাত সম্পূর্ণটাই ইম্পর্টেন্ট। তারল্য অনুপাতের যতগুলো কোশ্চেন পাবা, এই যে দেখো কোশ্চেন কিন্তু অলরেডি এসেছিল, লিখিত কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক এই একই জিনিসকে মডিফাই করে কিন্তু কোশ্চেন করা হয়েছে। তো অনুরূপভাবে এভাবে আরও বিগত সালে কোশ্চেনগুলো এই জায়গায় দেওয়া আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি গত বছর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো করেছিল, অন্য বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন করেছিল, আর কোনো ওয়ে নেই, একই জিনিস ঘুরে ফিরে তাদের দিতে হবে। তবে আমি বলবো যে বিগত সালের এইখানে কয়টা কোশ্চেন দেওয়া আছে, 1 থেকে 7টা পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে, মাত্র 7টা কোশ্চেন করে যেতে পারবা না। এবং আমি বিশ্বাস করি এই 7টার নিয়ম বা 7টা অঙ্ক তোমরা করে যাও, দেখবা একটা না একটা নিয়মের সঙ্গে মিলে গেছে। অনুরূপভাবে গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা হচ্ছে দক্ষতা যাচাই অনুপাত। তাহলে চলতি বা তারল্য অনুপাত খুবই গুরুত্বপূর্ণ, এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষতা যাচাই অনুপাত। বেসিক্যালি এই দুইটা নিয়ম থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তাহলে আবর্তন, যতগুলো আবর্তন আছে সবগুলো দক্ষতা যাচাই অনুপাত বা কার্যকারী বা কর্মতৎপরতা অনুপাত। এবং এখানে মজার বিষয় হচ্ছে সম্পদ আবর্তন বাদে বাকি যে আবর্তনগুলো আমরা এই জায়গায় দেখি, এই আবর্তন বাদে বাকি যে মজুদ আবর্তন, দেনাদার আবর্তন দেখি, এগুলোকে আধুনিক হিসাব বিজ্ঞানীগণ তারল্য অনুপাতের মধ্যে অন্তর্ভুক্ত করছে। তো এই জায়গাগুলো থেকেই মূলত থিওরি কোশ্চেন আসে। তো এখানে যে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে আমি যেটা বলবো, সেম একই কথা, বিগত সালে জাস্ট হাতে করে কয়েকটা কোশ্চেন সমাধান করে যান, এই কোশ্চেনগুলো সমাধান করে যান। কয়টা দেওয়া আছে কোশ্চেন দেওয়া আছে মোটামুটিভাবে হলো 7টা 8টা 9টা 10টা কোশ্চেন দেওয়া আছে। তাহলে 10টা কোশ্চেন যদি করে যান বা শিখে যান আর কিন্তু লাগবে না। এবং মজার বিষয় দেখেন, একই টাইপের কোশ্চেন 4 এবং 5 সেশনে এসেছিল, সেই একই টাইপের কোশ্চেনকে মডিফাই করছে দেখো 7 কলেজ। ঠিক এভাবেই মডিফাই করবে, একটু মডিফাই করবে, এর বাইরে কোশ্চেন করার আর কোনো ওয়ে নেই। উপার্জন ক্ষমতা লাগবে না, আহামরি বেশি কিছু নেই। তবে হ্যাঁ, বিনিয়োজিত মূলধনটা একটু গুরুত্ব সহকারে সবাইকে দেখার জন্য অনুরোধ করব। আমি আবারও বলতেছি, বিনিয়োজিত মূলধনের দিয়ে অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। টিউটোরিয়াল নাম্বার 11 আমাদের উৎপাদন ব্যয় হিসাব। এইখান থেকে আমরা জানি যে ম্যাথও আছে, থিওরি আছে, তবে থিওরি প্রশ্ন বেশি আসতো, ম্যাথ কোশ্চেন আসার সেরকম বেশি চান্স নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে ম্যাথ কোশ্চেন করতো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তেমন করতো না। তবে তারপরেও আমরা একটু টাচ করবো বা দেখবো, তবে স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তবে এই ধরনের ম্যাথগুলো করতে গেলে আপনার একাডেমি সেন্সটা দরকার, অর্থাৎ একাডেমিতে যেভাবে আপনি ম্যাথগুলো করে আসছেন ঠিক একই নিয়মের ম্যাথ এগুলা। অর্থাৎ এই যে প্রত্যক্ষ সকল খরচ যোগ করলে আমরা কী পাবো, মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানা ব্যয় যোগ করলে আমরা পাই হচ্ছে উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী কার্য প্লাস মাইনাস করলে উৎপাদিত পণ্যর উৎপাদন ব্যয় পাবো। তার সঙ্গে আমরা যোগ করবো প্রারম্ভিক মজুদ এবং বিক্রয় যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্য পাবো, সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমরা বিক্রিত পণ্য ব্যয় পাবো। মূল
মূল বিষয় হচ্ছে এটা সম্পূর্ণটাই একাডেমিক নিয়ম, সেই একাডেমিক নিয়মে একদম নিট লাভ এবং নিট ক্ষতি পর্যন্ত সব কিছু বের করে দেওয়া আছে। তো মূলত এই জায়গাতে এই সূত্রগুলো কাজে লাগবে, সবগুলাই অলমোস্ট সব সূত্রগুলোই কাজে লাগবে। আমরা যদি একটু খেয়াল করি বেসিক নিয়মের অঙ্ক বেশি দেওয়া আছে, বেসিক নিয়ম থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, আর বাকি যে নিয়মগুলো আছে ওগুলো থেকে তেমন প্রশ্ন আসে না। এর মধ্যে একক মূল্য নির্ণয় এইটা আপনাদের সবকটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে। তাহলে বেসিক নিয়ম, এছাড়া একক মূল্য নির্ণয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এছাড়া মোট ব্যয়, বিক্রয় মূল্য, মুনাফার হার বের করার জন্য যে নিয়মগুলো আছে যেটা আসলে 7 নম্বর অধ্যায়ের সঙ্গে জড়িত, ঠিক ওইটাও একই জায়গায়, জাস্ট এই কয়টা দেখবেন। তাহলে দেখবেন কি কি মোট ব্যয়, বিক্রয় মূল্য বা মুনাফার হার নির্ণয় সংশ্লিষ্ট অঙ্কগুলা, এছাড়া দেখবেন কি একক মূল্য নির্ণয় করার অঙ্কগুলা, এছাড়া দেখবেন হচ্ছে আমাদের হলো বেসিক নিয়মের অঙ্কগুলো। এগুলো থেকে ইনশাল্লাহ যদি কোশ্চেন করে এগুলো থেকে কোশ্চেন কমন আসবে, এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন করার আর আহামরি তেমন জায়গা নেই। এবার আসে আমাদের ইউনিট 2 ব্যয় শ্রেণী বিভাগ, অতটা ইম্পর্টেন্ট না, দেখলে না দেখলে নাই। মজুদ পণ্য হিসাব সংরক্ষণ অতটা ইম্পর্টেন্ট না, দেখলে না দেখলে নাই। 12 নম্বর টিউটোরিয়াল, লাস্ট টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আছে, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন কোশ্চেন আসে না। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেবাসের কথা বলছে, বিগত 2 থেকে 3 বছর ধরে তারা আবার কোশ্চেন করতেছে না, শুধুমাত্র এই যে গত বছর একটা কোশ্চেন করেছিল, অর্থাৎ 19-20 সেশনে একটা কোশ্চেন করেছিল, এরপর আসলে আর 2-1 বছর কোশ্চেন করতেছে না, তবে রিপিটেড কোশ্চেন করে কিন্তু এই অধ্যায় থেকে। সুতরাং এই অধ্যায়টা আপনাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে গত বছর কিন্তু কোশ্চেন করেনি, সুতরাং 2021 সেশনে কোশ্চেন করার চান্স সবচেয়ে বেশি আছে। আপনাদের যেটা করতে হবে, বিগত সালের কোশ্চেন তারাও রিপিট করবে। সুতরাং অনুদান প্রান্তের এখানে টোটাল 3টা ম্যাথ দেওয়া আছে, সম্পূর্ণ ম্যাথেই দেখবেন সমচ্ছেদ বিন্দু খুবই গুরুত্বপূর্ণ, হয়তো এই ধরনের প্রশ্নগুলো আসবে। এই যে দেখেন 2019 আরও একটা আসছিল, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। সেম এখানে সমচ্ছেদ বিন্দু 3টা অঙ্ক দেওয়া আছে, 3টাই করবেন, 3টা করলে আপনার আর দৌড়াদৌড়ি করা লাগবে না। নিরাপত্তা প্রান্ত নিয়ে এখানে অনেকগুলো সূত্র আছে, সেই সূত্র যেটাই থাকুক না কেন, সূত্র যদি মাথায় না থাকে, অ্যাটলিস্ট এই নিরাপত্তা প্রান্তর এখানে অঙ্ক দেওয়া ছিল 4টাই করে যাবেন। তাহলে ওখানে দুইটা এভাবে 3টা করে ম্যাথ দেওয়া আছে, এখানে 4টা দেওয়া আছে, টোটাল 7টা ম্যাথ ইনশাল্লাহ করে যাবেন। আশা করি এই ম্যাথগুলো সেন্স অথবা ওই ম্যাথগুলো হুবহু রিপিট করে কোশ্চেন করবে। এছাড়া ইউনিট আমাদের 2, এখানে হিসাব বিজ্ঞানের নীতিমালা সংশ্লিষ্ট, অর্থাৎ নীতিমালাকে কনসিডার করে দেখা যাচ্ছে যে মূলধন হিসাব, অন্য সম্পদ, আয় ব্যয় হিসাবগুলো নির্ণয় করতে হয়। এ ধরনের ম্যাথগুলো মাঝে আসলো না আসলে নাই, তবে আপনারা টোটালি স্কিপ করতে পারেন। আর একটা লাস্ট জায়গা, সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বিনিময় বিল। যদিও এটা থেকে প্রশ্ন করে না, কিন্তু তারপরেও প্রশ্ন করার চান্স আছে, যেহেতু তাদের 35টা কোশ্চেন করবে, এবছর কেউ কোশ্চেন করেনি। তাহলে মূলত এখানে মেয়াদ মুক্তিদের দিবস গণনা করার যে অঙ্কগুলো আছে, জাস্ট ওগুলো দেখলেই হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আর যারা বই নিতে চান এখনও নিতে পারবেন, 150 কপির মতো বই আছে। পরবর্তী এডিশনে যারা তোমরা শিক্ষার্থী আছো, তোমাদের বই খুব তাড়াতাড়ি আসবে, আর খুব শীঘ্রই তোমাদের এইচএসসি ফাইনাল প্রস্তুতি, অনার্সে যারা ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লাস, এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হয়েছে তোমাদের ক্লাস শুরু হবে। আসলে আমি ক্লাস নেব, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং নেব, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট নেব। তো এই ক্লাসগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে। আর তোমাদের যারা ছোট ভাই ব্রাদার আছে, ছোট ভাই বোন আছে, তাদের আসলে এইচএসসি ফার্স্ট ইয়ারেরও ক্লাস শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।